সারথি, তুমি এখানে আগুনের পাশে রাজকন্যার খেয়াল রাখো। আমি হ্রদ থেকে একটা পাত্র নিয়ে জলের খোঁজে যাচ্ছি। কিন্তু চন্দন ভাই, কি ব্যাপার কি মন্ত্রী মশাই, রাজকন্যা তো এখনো ফিরে এলো না, রাত তো অনেক হলো। আমার এখন বড্ড চিন্তা হচ্ছে। বৌদি, তুমি এত উতলা হচ্ছ কেন? রাজবাড়ির কাজ কি আর গ্রামের কাজের মতো সহজ নাকি? রাজা মশাই হয়তো কোনো জরুরি কাজে আটকে রেখেছে তাকে। কি এই স্বর্ণমুদ্রা তো সাধারণ স্বর্ণমুদ্রা নয়, এটা রাজকোষাগারের সম্পদ। কিন্তু এই গহীন জঙ্গলের পথে এই মুদ্রা কিভাবে এলো? দেখুক সবাই, আমি আর এসব চুরি করে দেখা করতে পারবো না চমকি। তোমার বাবা মাকে আজকেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কি ব্যাপার কি মন্ত্রী মশাই, সকাল থেকে আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? কাল রাতের পাচার তো একদম ঠিকঠাক মতোই সম্পন্ন হয়েছে। গুপ্তচরেরা তো সব মালপত্র নিয়ে নিরাপদে জাহাজে উঠে গেছে। আমার মনটা খুব গাইছে লালু। কাল রাতে যখন আমি আর তুমি রাজকোষ থেকে ওই সোনার মোহর আর অস্ত্রগুলো বস্তায় ভরছিলাম, তখন কি তুমি ভালো করে সব মোহর গুনে দেখেছিলে? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি সব গুণেই বস্তায় ভরেছিলাম। কিন্তু আপনি হঠাৎ এই কথা কেন জিজ্ঞাসা করছেন? আজ সকালে রাজকোষের পাহারাদাররা যখন পাহারা বদল করছিল, তখন আমি একবার গোপনে সেখানে গিয়েছিলাম। আমার মনে হলো রাজকোষাগারের দরজার বাইরে থেকে ধুলোর মধ্যে একটা মোহরের ছাপ পড়ে আছে, কিন্তু সেখানে কোনো মোহর ছিল না লালুনা। মোহরের ছাপ? তার মানে কি পাচার করার সময় আমাদের বস্তা থেকে কোনো মোহর নিচে পড়ে গিয়েছিল নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। বস্তার ফুটো দিয়ে হয়তো একটা মোহর খসে পড়েছিল, কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো সেই মোহরটা গেল কোথায়? যদি কোনো সাধারণ পাহারাদার সেটা পেত, তবে সে এতক্ষণে রাজদরবারে এসে সেটা জমা দিত, অথবা নিজের পকেটে লুকাতো। কিন্তু কেউ কোনো উচ্চবাচ্য করছে না। তার মানে কি এমন কেউ সে মোহর পেয়েছে যে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ করছে? এটাই তো আমার ভয় ললনা। যদি ওই মোহরটা ওই চন্দনের হাতে পড়ে। কাল সকালে ওই ছেলেটা প্রথম রাজপ্রাসাদে প্রবেশ করেছে। ওর চোখ খুব ধারালো। যদিও কিছু একটা আঁচ করতে পারে, তবে আমাদের কিন্তু চরম সর্বনাশ হয়ে যাবে ললনা। আপনি অযথাই ভয় পাচ্ছেন মন্ত্রী মশাই। ওই সামান্য রাখাল বালকের এত বুদ্ধি নেই যে একটা মোহর দেখে সে আমাদের এত বড় ষড়যন্ত্রের কথা বুঝে ফেলবে। আর যদি কিছু সে সন্দেহ করেই থাকে, তবে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদেরই করতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওই চন্দনকে আমার প্রথম দিন থেকে চোখের বালি বলে মনে হচ্ছে। রাজকন্যার প্রাণ রক্ষক হয়ে সে যেন রাজপ্রাসাদের ভেতরে নিজের শিকড় শক্ত করছে। ওকে খুব তাড়াতাড়ি এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে লালনা। দাসী, এই দাসী, আমার চুলগুলো ভালো করে বেঁধে দে তো, আর ওই লাল রঙের মখমলের ওড়নাটা বের করে দে। আজ হঠাৎ লাল রঙের ওড়না কেন রাজকন্যা? আপনি তো দিনের বেলায় গাঢ় রঙের পোশাক পছন্দই করেন না। আজ কি বিশেষ কোনো উৎসব আছে নাকি? তোর কি দিন দিন কথা বলার সাহস খুব বেড়ে যাচ্ছে দাসী? আমি যেটা নির্দেশ করেছি সেটা চুপচাপ পালন কর। আমি কি পরবো না পরবো সেটা কি এখন তোর কাছ থেকে জেনে পড়তে হবে? ক্ষমা করবেন রাজকন্যা, আমি এক্ষুনি ওড়না বের করে দিচ্ছি। রাজকন্যার মনে যে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে সেটা আমি বেশ বুঝতে পারছি। কাল জঙ্গল থেকে ফিরে আসার পর থেকেই রাজকন্যা কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকে, একা একা হাসেন। আর এই এত সাজগোজ নিশ্চয়ই রাখাল বালক চন্দনকে দেখানোর জন্যই। কাল সারা রাত চন্দন আমার জন্য জেগে পাহারায় বসেছিল। জঙ্গল থেকে ফিরে আসার পর সে নিশ্চয়ই আর বিশ্রাম নেওয়ার সুযোগ পায়নি। মহারাজের নির্দেশে সে আজ আবার রাজপ্রাসাদে চলে আসবে কাজ করতে। ছেলেটা কি আদৌ খাওয়া দাওয়া কিছু করলো, নাকি আবার রাজপ্রাসাদের কাজে চলে এসেছে কে জানে। ধুর, আমি কেন এসব কথা ভাবছি? ওই রাখাল বালকের জন্য কেনই বা এত চিন্তা করছি? ও খেলে খাবে, না খেলে না খাবে, তাতে আমার কি? কিন্তু
তবুও একবার গিয়ে দেখলে ক্ষতি কি? সে তো আমার প্রাণ রক্ষক, তার শরীরের খেয়ালটা তো পরোক্ষভাবে আমার কর্তব্যের মধ্যেই পড়ে, তাই না? রাজকন্যা, আপনার সাজগোজ সম্পন্ন হয়েছে, এবার কি আপনি রাজদরবারে যাবেন? না, রাজদরবারে নয়, আমি একটু রাজউদ্যানের দিকে যাব। আমি একটু গিয়ে দেখি যে রাজ্যের সুরক্ষার প্রস্তুতি কেমন চলছে। সবই বুঝতে পারছি রাজকন্যা, আপনি রাজ্যের সুরক্ষা দেখতে যাচ্ছেন নাকি আপনি আপনার মনের সুরক্ষাকারীকে দেখতে যাচ্ছেন? আগে রাজকন্যা চলুন। এসো বাবা চন্দন, ভেতরে এসো। আজ হঠাৎ এই অবেলায় আমার গরিবখানায় কি মনে করে? গুরুমশাই, আমি একটা খুব জরুরি বিষয় নিয়ে আপনার কাছে এসেছি। আপনি তো জানেন, আপনি বেশ কিছুদিন আগে চুমকির সাথে আপনার ছেলে ঝন্টুর বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাকার কাছে গিয়েছিলেন। হ্যাঁ বাবা, গিয়েছিলাম তো, কিন্তু তোমার কাকা তো আমাকে সরাসরি কোনো জবাব দেননি, আমাকে ঝুলিয়ে রেখেছেন। আমি তো শুনেছিলাম তোমার সাথে নাকি চুমকির বিয়ে দেওয়ার কথা চলছে। সেসব একদম মিথ্যে কথা গুরুমশাই। আমার কাকা নিজের স্বার্থের জন্য এই বিয়ের কথা রটিয়েছিলেন। আমি বা চুমকি কেউ এই বিয়েতে রাজি নই। চুমকি মনে প্রাণে আপনার ছেলে ঝন্টুকে ভালোবাসে, আর আমি এসেছি চুমকির বড় ভাই হিসেবে তাদের দুজনের এই ভালোবাসাকে সম্মান জানাতে। সত্যি বলছো চন্দন ভাই, চুমকি রাজি আছে? হ্যাঁ ঝন্টুদা, আমি আজ নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ের দিনক্ষণ ঠিক করে দিয়ে যেতে চাই। আমার কাকা যদি বাধা দেন, তবে আমি নিজে সেই বাধার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আপনি আজ বিকেলে গ্রামের কয়েকজন মাতাব্বর নিয়ে আমাদের বাড়িতে চলুন গুরুমশাই, আমি সব ব্যবস্থা করে রাখবো। বাহ, তুমি তো সত্যিই একজন যোগ্য বড় ভাইয়ের মতো কাজ করেছো চন্দন। আমি আজ বিকেলেই গ্রামের লোকজন নিয়ে তোমাদের বাড়িতে যাব। দেখি তোমার কাকা কিভাবে সমাজের মানুষের সামনে এই প্রস্তাব ফিরিয়ে দেয়। চন্দন ভাই, তুমি আজ আমাকে যে আনন্দ দিলে, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। ঋণী হওয়ার কিছু নেই ঝন্টুদা, ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার অধিকার সবার আছে। তোমরা সুখে থেকো, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আচ্ছা গুরুমশাই, আমি এখন আসি, আমাকে এখন আবার রাজপ্রাসাদে ছুটতে হবে। ওদিকে চন্দন রাজপ্রাসাদের একটি জায়গায় দাঁড়িয়ে আছে, আর তার চোখের সামনে বারবার ভাসছে সেই স্বর্ণমুদ্রার দৃশ্যটি। মন্ত্রীমশাইয়ের এই ললনা কাল রাতে নিশ্চয় রাজকোষ থেকে কিছু চুরি করে পাচার করছিল, আর এই স্বর্ণ মুদ্রাটা সে পাচার করা সম্পদেরই একটা অংশ। কিন্তু শুধু একটা মোহর দিয়ে তো আমি মহারাজের সামনে তাদের অপরাধ প্রমাণ করতে পারবো না। আমাকে আরও অকাট্য প্রমাণ জোগাড় করতে হবে। আমাকে দেখতে হবে ওই মোহরগুলোর গায়ে কোনো মোহরখানা বা কোনো বিশেষ চিহ্ন আছে কিনা, আর মন্ত্রীমশাই এই সম্পদগুলো কার কাছে পাচার করছে সেটাও আমাকে জানতে হবে। আমার বাবা ঠিক এভাবেই একদিন হয়তো এই পাচারকারীদের হাতে নাতে ধরে ফেলেছিলেন, আর সেজন্যই তাকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছিল। আমি আমার বাবার এই বলিদান কিছুতেই বৃথা যেতে দেব না। ঠিক সেই মুহূর্তে রাজকন্যা চন্দ্রমুখী সেখানে এসে উপস্থিত হয়, আর সে চন্দনের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। কি ব্যাপার চন্দন, তুমি কি আর সারাদিন এইখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? চন্দন রাজকন্যার কথা শুনে চমকে ওঠে। সে তাড়াতাড়ি করে তার দিকে ঘুরে তাকায়। কি রাজকন্যা, আপনি হঠাৎ এই রোদের মধ্যে প্রশিক্ষণ প্রাঙ্গণে? আপনার তো এখন নিজের কক্ষে বিশ্রাম নেওয়ার কথা। আমি কোথায় বিশ্রাম নেব আর কোথায় ঘুরে বেড়াবো সেটা কি এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে? আমি এই রাজ্যের রাজকন্যা, আমার যখন যেখানে ইচ্ছে আমি সেখানে যেতেই পারি। অবশ্যই পারেন রাজকন্যা, আমি শুধু আপনার শরীরের সুস্থতার কথা ভেবেই বলছিলাম। কাল রাতে ধকল তো কম যায়নি। আমার সুস্থতার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি নিজে চিন্তা করো। কাল থেকে তো জঙ্গল আর প্রাসাদে ডিউটি করেই যাচ্ছ, কিছু খেয়েছো কিনা কে জানে? রাজকন্যার গলায় এটা কি রাগের সুর নাকি চিন্তার সুর? আমাকে কি উনি সত্যি সত্যি জিজ্ঞাসা করছেন আমি খেয়েছি কি না? আগে রাজকন্যা, আমি খেয়েছি। আমার মা আমাকে খাইয়ে তবেই বাড়ি থেকে বের হতে দিয়েছেন। ও, তাহলে তো ভালোই। মায়ের হাতের খাবার খেয়ে খুব তো গায়ে জোর হয়েছে দেখছি। কিন্তু আপনার তো এবার জলজান্ত মানুষের সাথে লড়াই করতে হবে। আমি মানুষের সাথে লড়াই করার জন্য প্রস্তুত রাজকন্যা। আপনি চাইলে আমাকে পরীক্ষা করে দেখতে পারেন।
পরীক্ষা তো আমি নেবই। তুমি আমার প্রাণ রক্ষক, তোমার যোগ্যতা বারবার পরীক্ষা করা আমার অধিকার। তবে আজ নয়, আজ তুমি এমনিতেই ক্লান্ত। আজ বরং তুমি যাও, রাজকোষাগারের দিকটা একটু ঘুরে আসো। সেখানে যে পাহাড় আর বড্ড অভাব। আমাকে রাজকন্যা হঠাৎ রাজকোষাগারের দিকে যেতে বলছেন কেন? উনি কি কিছু জানেন? আগে রাজকন্যা, আমি এখনই যাচ্ছি। চন্দন রাজকন্যার সামনে থেকে বিদায় নিয়ে রাজকোষাগারের দিকে পা বাড়ায়। রাজকন্যা চন্দনে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি হাসে। রাজকন্যা, আপনি কি হাসছেন? আমি কই? কখন হাসলাম? আমি তো হাসিনি। চল এবার প্রাসাদে চল তো। ওদিকে গুরুমশাই কয়েকজন লোক আর ঝন্টুকে নিয়ে কাকার বাড়ির উঠোনে এসে উপস্থিত হয়। কই গো চন্দনের কাকা, বাড়িতে আছো নাকি? আরে গুরুমশাই, আপনি হঠাৎ লোকজন নিয়ে আমার বাড়িতে? আর ব্যাপার তো একটা আছেই। আমি বেশ কিছুদিন আগে আমার ছেলে ঝন্টুর জন্য তোমার মেয়ের চুমকির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। তুমি তখন কোনো স্পষ্ট জবাব দাওনি। আজ আমরা গ্রামের মাতব্বর নিয়ে এসেছি একটা চূড়ান্ত ফয়সালা করতে। হ্যাঁ গো চন্দনের কাকা, গুরুমশাই অত্যন্ত সম্মানিত মানুষ আমাদের গ্রামের। তার ছেলেকে তোমার মেয়ের জন্য পছন্দ করছো না, এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? ঝন্টু ছেলে তো বেশ ভালো, কোনো বাজে নেশাভঙ্গ নেই, জমি জমাও ভালো আছে। মানে আসলে আমি আমার মেয়ের বিয়ে এখন দিতে চাইছিলাম না। মেয়েটা তো এখনো ছোট। ছোট কোথায়, চুমকির তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আর আমরা তো শুনলাম তুমি নাকি তোমার নিজের ভাইপো চন্দনের সাথে চুমকির বিয়ে দেওয়ার পায়তারা করছো। এসব কে বললো আপনাদের? এসব তো একদম মিথ্যে কথা। মিথ্যে কথা নয় কাকা, আপনি এই শর্তেই আমাকে আর আমার মাকে আপনার বাড়িতে থাকতে দিতে চেয়েছিলেন। আপনি চেয়েছিলেন চুমকির সাথে আমার বিয়ে দিয়ে আমাকে বাড়িতে আপনার গোলাম বানিয়ে রাখতে। কি বলছো কি চন্দন? তোমার কাকা এত বড় অনাচার করতে চেয়েছিল? নিজের ভাইপোর জীবন নষ্ট করতে চেয়েছিল? চন্দন মিথ্যে বলছে। এই ছেলেটার কথায় আপনারা বিশ্বাস করবেন না। ও রাজপ্রাসাদে কাজ পেয়ে অহংকারী হয়ে গেছে। আমি মিথ্যা বলছি না কাকা, চুমকি এখানে উপস্থিত আছে। আপনারা চুমকিকে জিজ্ঞাসা করে দেখুন সে কাকে বিয়ে করতে চায়। তখনই চুমকি সেখানে এসে হাজির হয়। চন্দন দাদা একদম সত্যি কথা বলেছে। বাবা জোর করে চন্দন দার সাথে আমার বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি ঝন্টুদাকে ভালোবাসি। আমি বিয়ে করলে ঝন্টুদাকে করব, নইলে সারা জীবন বিয়ে করব না। চুমকির এই কথা শুনে পুরো উঠোনে পিনপতন নীরবতা নেমে আসে। গ্রামের লোকজন একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে থাকে। সবই তো জলের মতো পরিষ্কার হয়ে গেল। চন্দনের কাকা মেয়ে যখন নিজের মুখে তার পছন্দের কথা জানিয়ে দিয়েছে, তখন এখানে আর জোর জবরদস্তির কোনো জায়গা নেই। তাহলে চন্দনের কাকা, এবার তো আর তোমার কোনো আপত্তি থাকতে পারে না। আগামী শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনই আমরা আশীর্বাদের অনুষ্ঠানটা সেরে ফেলতে চাই। চন্দনের কাকা বুঝতে পারে সে এবার পুরোপুরি ফেঁসে গেছে। গ্রামের সমাজপতিদের সামনে সে আর কোনোভাবেই কোনো কথা বলতে পারে না, কারণ না করলেই সমাজে মান সম্মান তার ধুলোয় মিশে যাবে। ঠিক আছে গুরুমশাই, আপনাদের যখন এতই মত আর মেয়েটাও যখন চাইছে, তখন আর আমি বাধা দেব না। আগামী শুক্রবারই আশীর্বাদ হবে। ঝন্টু খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। চন্দন আর চুমকি একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাজকোষাগারের বাইরে বারান্দা। রাতের বেলা চন্দন একটু আড়ালে দাঁড়িয়ে আছে। রাজকন্যার নির্দেশ মতো সে বিকেল থেকে এই দিকে নজর রাখছে। মহারাজের নির্দেশে প্রহরীর সংখ্যা আজ একটু বেশি। আজ পাহারা বেশ করা। মন্ত্রীমশাই আর ললনা আজ নিশ্চয়ই কিছু পাচার করার সুযোগ পাবে না, কিন্তু আমাকে তো প্রমাণ খুঁজতে হবে। মন্ত্রীমশাইয়ের কাছে নিশ্চয়ই রাজকোষের কোনো নকল চাবি আছে, আর সেই চাবি তিনি কোথায় লুকিয়ে রাখেন সেটা আমাকে খুঁজে বের করতে হবে। হঠাৎ করে চন্দন দেখতে পায় মন্ত্রীমশাই একা একা খুব সন্তর্পণে রাজকোষের দিকে এগিয়ে আসছে। তার হাঁটার ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি কিছু একটা গোপন করার চেষ্টা করছেন। আজ পাহারাদার এত বেশি কেন? মহারাজ কি তবে কিছু তার সন্দেহ করছেন? না না, আমাকে খুব সাবধানে কাজ করতে হবে। কাল রাতের সেই হারানো মোহরটা আমাকে খুঁজতেই হবে। যদি কেউ সেটা পেয়ে যায় তবে আমার সব খেলা শেষ হয়ে যাবে। মন্ত্রীমশাই
মশাই রাজকোষাগারের দরজার আশেপাশের মাটিতে কিছু একটা খুঁজতে থাকে। চন্দন আড়াল থেকে সব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকে। উনি কি খুঁজছেন? ও বুঝেছি, উনি কালকে সেই হারানো মোহরটা খুঁজছেন। তার মানে আমার অনুমান একদম ঠিক, উনি মোহরটা এখানেই কোথাও হারিয়েছিলেন বলে সন্দেহ করছে, আর সেটা খুঁজতেই এত রাতে এখানে এসেছেন। মন্ত্রীমশাই অনেক খোঁজাখুঁজির পরও কিছু না পেয়ে ভীষণ হতাশ হয়ে যায়। কোথাও তো নেই। মোহরটা কি তবে সত্যি সত্যি কেউ পেয়ে গেছে? আমাকে লড়ার সাথে কথা বলতে হবে। পরিস্থিতি খুব একটা সুবিধা মনে হচ্ছে না। আমার গোপন নথিপত্রগুলো আজ রাতেই সরিয়ে ফেলতে হবে। যদি মহারাজ আমার কক্ষের তল্লাশি চালায় তবে নথিপত্রগুলোই আমার কাল হয়ে দাঁড়াবে। এ কথা বলে মন্ত্রীমশাই দ্রুত পায়ে সেখান থেকে নিজের কক্ষের দিকে রওনা দেয়। গোপন নথিপত্র? তার মানে মন্ত্রী মশাইয়ের কক্ষে এমন কিছু আছে যা দিয়ে তার অপরাধ প্রমাণ করা সম্ভব। আমাকে আজ রাতেই তার কক্ষে প্রবেশ করতে হবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় সুযোগ। রাজকন্যা নিজের পালঙ্কে শুয়ে আছে, তার কিছুতেই ঘুম আসছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে চন্দনের সেই ঘর্মাত্ম ও পরিশ্রমী মুখটা। আমার সাথে এসব কি হচ্ছে? আমি কেন বারবার ওই রাখাল বালকটার কথাই ভাবছি? আমি তো রাজকন্যা চন্দ্রমুখী। আমার তো অহংকার আর আভিজাত্যই আমার পরিচয়, কিন্তু চন্দনের চোখে ওই তীক্ষ্ণ দৃষ্টি, ওর ওই নির্ভীক কথা বলার ভঙ্গি, এগুলো আমার কেন এত আকর্ষণ করছে? কাল রাতে ও যখন অন্ধকারের বুক চিরে আমার জন্য জল নিয়ে ফিরে এলো, তখন কেন আমার মনে হলো যে এই মানুষটাকে বিশ্বাস করা যায়। নানা চন্দ্রমুখী, তুই দুর্বল হয়ে পড়ছিস। একটা সামান্য রক্ষকের প্রতি তোর এই দুর্বলতা মানায় না। তোকে আবার সেই পুরনো রাগে আর কঠোর রূপে ফিরে যেতে হবে। রাজকন্যা নিজেকে বোঝানোর চেষ্টা করলেও তার মন কিন্তু অন্য কথাই বলছিল। সে বুঝতে পারছিল না যে এই প্রেমের এই অদৃশ্য বীজ কখন তার মনের গভীরে রোপিত হয়েছে। মন্ত্রীমশাইয়ের কক্ষ। মন্ত্রীমশাই নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। তার কক্ষটা বেশ বড় আর বিলাসবহুল। কক্ষের এক কোণে এক বিশাল কাঠের সিন্দুক রাখা আছে। মন্ত্রীমশাই একটা ছোট্ট চাবি দিয়ে সিন্দুকটা খুললেন। সিন্দুকের ভেতরে অনেক মণিমুক্তা আর সোনার গহনা রাখা, কিন্তু তার হাত সেগুলোর দিকে গেল না। তিনি সিন্দুকের একদম তলায় হাত ঢুকিয়ে একটা চামড়ায় বাঁধানো পুরনো খাতা বের করে আনলো। এই সেই খাতা যেখানে গত 5 বছর ধরে আমি আর রাজা সুকান্ত মিলে চন্দননগর থেকে কত সম্পদ পাচার করেছি তার সব হিসেব লেখা আছে। আর এর ভেতরে আছে সে রাজকোষাগারের নকল চাবিটা। এই খাতাটা আর চাবিটা আমার কাছে থাকা মানে নিজের মৃত্যুর পরোয়া পকেটে নিয়ে ঘোরা। আমাকে আজ রাতেই এগুলো প্রাসাদের বাইরে গুপ্তচরদের আস্তানায় পাঠিয়ে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে কক্ষের জানালার বাইরে একটা মৃদু শব্দ হয়। কে কে ওখানে? মন্ত্রীমশাই তার হাতে থাকা খাতাটা তাড়াতাড়ি সিন্দুকের মধ্যে আবার লুকিয়ে রেখে জানালার কাছে এগিয়ে যান, কিন্তু অন্ধকার থাকায় সে কোনো কিছুই দেখতে পায় না। ও বোধহয় কোনো বিড়াল টিড়াল হবে। আমার মনে ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মন্ত্রীমশাই আবারও সেই সিন্দুকের কাছে ফিরে গেল। যাক বাবা, একটুর জন্য বেঁচে গেছি। মন্ত্রী মশার ওই চামড়ায় বাঁধানো খাতাতে সব হিসেব রাখেন, আর ওই খাতার ভেতরে আছে নকল চাবি। আমাকে যে কোনো মূল্যে ওই খাতাটার চাবিটা হস্তগত করতে হবে। কিন্তু মন্ত্রী মশাই তো আজ রাতেই ওগুলো পাচার করে দেওয়ার কথা ভাবছে। আমাকে এক্ষুনি একটা উপায় বের করতে হবে যাতে উনি ওগুলো আজ বাইরে পাঠাতে না পারেন। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।